ভোট দিল আওয়ামী লীগ, আতাত করল জামাত, ওয়েল এস্টাবলিশড, এবং এতে এস্টাবলিশড হয়, কারচুপি হয় নাই, ভোট সঠিক হয়েছে, কিন্তু আতাত করছে। তাহলে একটা জিনিস যদি আপনি চিন্তা করেন, আতাতই যদি হবে, তাহলে সেই ভোটার তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি আতাত করে ফেলে জামাতের সাথে, তাহলে তাদের অবস্থাটা কি হবে? বাংলাদেশের রাজনীতিতে কোনো আদর্শ দল নাই, এক কথায় বলে দিচ্ছি আপনাকে। রাজাকারের সাথে যদি আপনার একবার বৈশা আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় যান, আপনি তার গায়েতে তখন ঘ্রাণ পান, আর যখন আপনার সাথে আতাত থাকবে না তখন গন্ধ পান। আই হেট দিস পলিটিক্স। যে বলছেন, বিনয়ের সাথে বলি, দেখেন একটু আগে উনি বললেন যে নির্বাচনের নিরপেক্ষতা ছিল না, তারপরে ভোটে কারচুপি হয়েছে, অর্থাৎ ভোট দিছে একজনে অথচ পেয়েছে শূন্য। একজন বলছে আমি একটা ভোট তো অন্তত থাকবে। তাহলে কিন্তু ওইখানে প্রশ্নবিদ্ধ যে নির্বাচনটা সঠিক হয় নাই, কারচুপি হয়েছে। কিন্তু আমি যখন আবার এই দিকে চলে আসি যে আওয়ামী লীগের ভোট তাদেরকে দিছে, এই যদি হয় এবং সেটা অনেক বড় সংখ্যা, এবং আব্বাস সাহেব নাকি বলছেন যে আওয়ামী লীগের সাথে আতাত করে তারা পাশ করেছে, তাহলে ভোট জেনুইন। না না, এখানে সংখ্যাটা আমার 15,000 আর 5,000 না না, সংখ্যা যে কয়টাই হোক, আতাত যখন করেছে তাহলে ভোটটা জেনুইন। এখন ভোট আওয়ামী লীগের ভোট বা ছাত্রলীগের ভোটটা তাদের ঝুড়িতে পড়ছে, বিষয়টা কিন্তু খুব মারাত্মক তাহলে লক্ষ্য করার ব্যাপার। পাশাপাশি একটা কথা বলছে যে দেখাইতে চায় যে মৌলবাদীদের, মানে ইউনূস সাহেবের ইয়েতে ভোট দিল আওয়ামী লীগ, আতাত করল জামাত, ওয়েল এস্টাবলিশড, এবং এতে এস্টাবলিশড হয়, কারচুপি হয় নাই, ভোট সঠিক হয়েছে, কিন্তু আতাত করছে। তাহলে একটা জিনিস যদি আপনি চিন্তা করেন, আতাতই যদি হবে, তাহলে সেই ভোটার তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি আতাত করে ফেলে জামাতের সাথে, তাহলে তাদের অবস্থাটা কি হবে? এটা কিন্তু খুব ভাববার বিষয়। আমি কিন্তু ব্যক্তিগতভাবে না, আমি ওনার কথা থেকেই বললাম, এটা কিন্তু তাহলে আমাদের ভাবতে হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে আমি হয়তো জামাতের রাজনীতি পছন্দ করি না, কিন্তু তার রাজনীতি করার অধিকার আছে। কিন্তু আমি যে পছন্দ করি না, তার রিফ্লেকশনটা এখন কেমনে হবে? জামাত, আমি যদি চাই যে জামাত ক্ষমতায় না আসুক, তাহলে তো আওয়ামী লীগ তারা ক্ষমতায় নিয়ে আসবে। এটা তো খুবই দুশ্চিন্তার কারণ, এবং এটা নিয়ে আমার মনে হয় জাতীয় পর্যায়ে ভাবা উচিত, বিএনপিরও ভাবা উচিত। আপনি সামনে নির্বাচনে যাচ্ছেন এবং আতাত যদি করেই ফেলে, আপনি মিন করছেন যে এই জামাত বা জামাতের মোড়কে আওয়ামী লীগ যদি এটা পারে এবং জামাত যদি আতাত করতে পারে, তাহলে তো আওয়ামী লীগের জামাত ম্যানেজড, আর আওয়ামী লীগের জামাত ম্যানেজড হইলে আমার তো মনে হয় জাতীয় পর্যায়ে একটা বিপর্যয় আসতে পারে। ইটস এ কোশ্চেন। কিন্তু আমরা সবাই জানি যে জামাত এবং আওয়ামী লীগ কিন্তু দুইটা বিপরীত শক্তি, তারা কেন আতাত করবে? ওগুলো আমি বাংলাদেশের রাজনীতিতে কোনো আদর্শ দল নাই, এক কথায় বলে দিচ্ছি আপনাকে। কারণ জামাতের নূহ নবীর আমল থেকে বলা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি। আমি পত্রিকান্তরে যা পাই, যা রাজনীতিবিদরা বলে, তাতে জামাতকে সমর্থন করার মতো আমি কিছু পাই না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দুটো দায়িত্বশীল দলই কিন্তু তার সাথে টাইম টু টাইম আতাত করেছে, ক্ষমতায় গেছে, মন্ত্রিত্ব পর্যন্ত দিয়েছে। তার রাজাকারের সাথে যদি আপনার একবার বৈশা আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় যান, আপনি তার গায়েতে তখন ঘ্রাণ পান, আর যখন আপনার সাথে আতাত থাকবে না তখন গন্ধ পান। আই হেট দিস পলিটিক্স। আপনি ওইভাবে রাজনৈতিক আইডিওলজি থাকতে হবে, আর যাই হোক, যার গায়ে স্বাধীনতা বিরোধী গন্ধ থাকবে তার সাথে অ্যাটলিস্ট আতাত করা উচিত না, সে যে ফরম্যাটেরই থাকুক। সুতরাং ইট ইজ ভেরি পেইনফুল ফর বাংলাদেশ পলিটিক্স। আপনি জিয়াউর রহমানের মতো একটা পার্সোনালিটি বাংলাদেশে পাওয়া খুব ডিফিকাল্ট, এবং সে কিন্তু একটা মাত্র পার্সোনালিটি যিনি প্রশাসনকে তোয়াজ করেননি। তার পরবর্তীকালে যে দলগুলো বাংলাদেশে ক্ষমতায় ছিল, টাইম টু টাইম সবাই প্রশাসনকে তোয়াজ করে চলেছে, এবং নির্বাচনে যত কারচুপি হয়েছে সেটা কোনো দলের নেতাই করতে চাক, কিন্তু কাজটা করতে হয়েছে প্রশাসনের লোককে, হাতে কলমে করছে সে, ওনার করার সুযোগ নাই, উনি নির্দেশ দিতে পারে। কিন্তু এই যে আতাত করছে, এই যে নির্বাচনে কারচুপি করছে, সেজন্য আজ পর্যন্ত প্রশাসনের কোনো লোকের কিন্তু কোনো কৈফিয়ত দিতে হয় নাই, কোনো দায়িত্ব, মানে কোনো শাস্তিও হয় নাই। আর জিয়াউর রহমান সাহেবের কথা কেন বললাম, ওনার মতো একটা মুক্তিযোদ্ধা পাওয়া খুবই কঠিন। সেই মুক্তিযোদ্ধার যখন ছিনিয়ে নেওয়া হইতে চাইল খেতাব, বীর উত্তম খেতাবটা, তখন বাকি মুক্তিযোদ্ধারা মুচকি মুচকি হাসছে, অন্য দলে যারা ছিল। তার নিজের দলের মুক্তিযোদ্ধার কথা আমি জানি না, গেল এক। দুই, তারপর তার মতো একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, একটা বিধবা মহিলা, উনি দুইবার প্রধানমন্ত্রী, বাদ দেন এগুলা, বাট মুক্তিযোদ্ধা। আজকে আর্মির স্টেটমেন্ট দেখলাম, আইএসপি এর স্টেটমেন্ট, মুক্তিযোদ্ধারে কেউ কিছু বললে বিরাট অ্যাকশন হবে।
ভালো কথা, শ্রদ্ধাভরে বলছি, সেই ভদ্র মহিলাকে যখন মাইনুল হোসেন রোড থেকে বের করে দেওয়া হয় তখন এই দেশের আর্মিরাই বা কোথায় ছিলেন যে একটা মুক্তিযোদ্ধা। রাজীব ভাই, আমি আসবো আপনার কাছে, আমি একটু মোশাররফ সেই ভাইয়ের জন্য আমি কাছে বলছি, যেতে চাই। না, মোশাররফ না, ভাই, আমি শেষ করি যে আমার দেশে কোনো কিছুরই এখন আর আদর্শ নাই। যিনি মুক্তিযোদ্ধা সে আদর্শচ্যুত, যিনি রাজাকার তিনি আদর্শচ্যুত, যিনি মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করেন তিনি রাজাকারের সাথে আতাত করেন। কারো কোনো আদর্শের ক্লেম কেউ করতে পারবে না বাংলাদেশে এই মুহূর্তে। কোনো রাজনীতিবিদের, কোনো রাজনৈতিক দলের এই অধিকার নাই। বিশ্ববিদ্যালয় থেকে এই যে আজকে যে ডাকসু নির্বাচন হইল, এটার ইম্প্যাক্ট যদি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আর তারা যদি পিআর পদ্ধতির জন্য জোরালো দাবি জানায়, পিআর পদ্ধতি থেকে বের হয়ে যাওয়া দেশের কঠিন, দেশের জন্য। ধন্যবাদ আপনাকে। আর পিআর পদ্ধতি জামাত যেহেতু চাচ্ছে, তাতে একটা জিনিস স্টাবলিশ যে জামাতের সাথে আওয়ামী লীগের কোনো আতাত হয় নাই। আতাত হইলে আর পিআর পদ্ধতি সে চাইতো না। বিশ্ববিদ্যালয়ের কথা যেটা উনি বললেন যে আতাত হয়ে গেছে এবং সেই মোতাবেক ছাত্রলীগের ভোট ওখানে চলে গেছে, তাহলে আতাত হইলে পিআর পদ্ধতি থেকে তারা সরে যেত। এখন পিআর পদ্ধতিতে কি হয়? নাম্বার ওয়ান, কারো ভোট বিফলে যায় না। যিনি ভোট দেন সে নিশ্চিত তার দলের কোনো না কোনো প্রার্থী পার্লামেন্টে যাবে। নাম্বার টু, একটা শক্ত বিরোধী দল হয়। নাম্বার থ্রি, দুর্বল সরকার হয়। তিনটেই আমি এডমিট করলাম। দুর্বল সরকারের সমস্যা কোথায়? জাপান দেখেন, ইটালি দেখেন, তারপরে ইভেন বিভিন্ন দেশে দেখেন, 70-80টা দেশে আছে। দুর্বল সরকারে কিচ্ছু আসে যায় না। ইফ ইউ আর ট্রান্সপারেন্ট, আপনি সরে যাবেন সরকার থেকে, সমস্যা কি? আরেকজনের সরকার হবে। আপনি 5 বছর আপনাকে রাখতেই হবে। আপনি যদি ভালো কাজ না করেন, আপনি বলবেন আমার 5 বছর ওয়েট করেন, ভোটার মাধ্যমে আমার সরবেন। কেন? 6 মাসের মাথায় যদি দেখি আপনি গোজামিল দিচ্ছেন, বাকি 4.5 বছর আমি লোকসান নেব কেন? রাষ্ট্রের ক্ষতি করব কেন? সুতরাং পিআর পদ্ধতি ওই হিসাবে গ্রহণযোগ্য। কিন্তু পিআর পদ্ধতি ওনারা যাবেন কি যাবেন না এটা রাজনৈতিক সিদ্ধান্ত। 2 নম্বর আসেন যে আমার প্রিয় নেতাকে আমি ভোট দিলে পামু কি পামু না জানি না। প্রিয় নেতা কিসের আবার? সংসদ সদস্যতে। সংসদ সদস্যের কাজ হলো আইন প্রণয়ন করা, সংসদ সদস্যের কাজ হলো বাজেট প্রণয়ন করা, সংসদ সদস্যের কাজ হলো সাব কমিটি করে সরকারের কাজ সুপারভাইজিং করবে, সংসদ সদস্যের কাজ এমপি প্রাইম মিনিস্টার নির্বাচন করবে, রাষ্ট্রপতি নির্বাচন করবে, স্পিকার নির্বাচন আপনি করবে। যে কথাগুলো বলেন সবগুলো ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এখন এই পার্সপেক্টিভ আছে কিনা? নাই। 53 বছর ধরে সংসদ সদস্যরা সংবিধান ভায়োলেট করে, যেগুলো তার কাজ নয়। ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখতে যায়, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ডাইকে এনে ধমকায়, স্কুলের টিচার এনে ধমকায়, অমুক করে ভর্তি করতে বলে, তার কাছে এসে বলে আমি কিন্তু একবার পরিবর্তন করা তো সম্ভব না। আপনি যাইতেই তো পারবেন, আপনি সংবিধান পারমিট করে না তো। কথায় কথায় যে বলেন সংবিধানের দোহাই দেন, সংবিধান তো বলে নাই তুমি এর বাইরে যাও। ওটা যাও মানেই ভায়োলেশন অফ কনস্টিটিউশন। 53 বছর ধরে করে আসছে, সামনে যাতে না করতে পারে পিআর পদ্ধতি তার জন্য প্রয়োজন। 2 নম্বর আসেন, বিশ্ববিদ্যালয় থেকে এই যে আজকে যে ডাকসু নির্বাচন হইল, এটার ইম্প্যাক্ট যদি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আর তারা যদি পিআর পদ্ধতির জন্য জোরালো দাবি জানায়, পিআর পদ্ধতি থেকে বের হয়ে যাওয়া দেশের কঠিন, দেশের জন্য কঠিন হবে। এবং কালকে কিন্তু জাকসু, তারপরে রাজশাহী, আপনি জাতীয় পার্টি কদিন পর পিআর পদ্ধতি বলবে, অলরেডি বলছে, ইঙ্গিত দিচ্ছে, অলরেডি বলেছে। সুতরাং আপনি, ইট ইজ ভেরি টাফ। আপনি ডে বাই ডে সামনে যে পরিস্থিতি আসতেছে। আরেকটা কথা বলি আপনাকে, এই যে প্রশাসন আমাদের আছে, এই প্রশাসন কিন্তু আওয়ামী প্রশাসন, আপনাকে মাথায় রাখতে হবে। এবং এই আওয়ামী প্রশাসন বলতে আমি প্রশাসনের বিন্দু মাত্র দোষ দেই না। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তখন তারা প্রশাসনকে ব্যবহার করছে এবং পতিত সরকার হয়তো হাইয়েস্ট লেভেলে ব্যবহার করছে, এবং প্রশাসনের কোনো দোষ নাই। কারণ বিগত সরকার প্রশাসনের লোকরা আয়না ঘরে রাখছে, এরকম নজির আছে। এত নির্মম ছিল। প্রশাসনের বিন্দু মাত্র আমি দোষ দিই না। প্রশাসনকে ক্যাশ করে এই রাজনীতিবিদরা, এবং সেই জন্য প্রশাসন বাধ্য হয় এবং পরে তারা ভিকটিম হয় কিংবা খারাপ পরিস্থিতি হয়। আমি এখন যেটা আপনাকে বলতে যাচ্ছি সেটা হইলো যে আপনি যে সামনে নির্বাচন করবেন, এই প্রশাসন দিয়ে যখন করবেন, এই প্রশাসন যেমন ইউনূস সরকার ফুল স্টপ দিয়ে দিতেছি, প্রশাসনকে উনি আর এর চেয়ে বেশি কাজে লাগাইতে পারবেন না। আমি লিখে দিলাম চ্যালেঞ্জ, কারণ প্রশাসন জানে আমি তাকে কোঅপারেট না করলে আমার কিছু হবে না। মাই চাকরি ইজ গ্যারান্টি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কালকে ইউনূস সাহেব সরে যাক, তৃতীয় ব্যক্তি যদি কেউ ক্ষমতা টেক ওভার করে, আর শুধু যদি বিপ্লবী সরকার হয়ে যায়, তাহলে এই প্রশাসন কাজ করবে ভয়ে। কারণ বিপ্লবী সরকার হিসেবে 10টা-5টায় একেবারে নিয়মের বাইরে গিয়ে ফাঁসি টাসি দিয়ে দেয়। এখন কি এই সরকারের সুযোগ আছে? না, এই সরকার আর পারবে না। বিকজ আপনার একটা পাওয়ার মাত্রা আছে, কতটুকু পারবে সেটা আমাদের বোঝা হয়ে গেছে, সে আর পারবে না। কিন্তু একটা সরকার যদি এরকম আসতে পারে, 10টা লোকের ফাঁসি দিবে, কথা অনিয়ম করে, অতীতে যখন বাংলাদেশে বহু হয়েছে, বাকি 10 লক্ষ ঠিক হয়ে যাবে। এই একটা পদ্ধতিতে প্রশাসন নামতে পারে। আরেকটা পদ্ধতিতে প্রশাসন নামবে যদি বিপ্লবী সরকার না এসে তৃতীয় পক্ষ ক্ষমতা আসে এবং যদি পরোক্ষভাবে আওয়ামী লীগের লোক হয়,
তাইলেও প্রশাসন মাঠে নামবে। তৃতীয় কথা বলে দিচ্ছি, ওনারা যতই নির্বাচন নিয়ে চিৎকার করুক, আমি লিখে দিতে পারি, ধরা যাক সে পাশ করে ক্ষমতায় গেল, এই প্রশাসন তাদেরকে নন কোঅপারেট করে 3 মাসও থাকতে অনেক হবে। আমার দেখা রাজনীতিতে বাংলাদেশে যখন যারা রাজনীতি করেন, যে দল যখন ক্ষমতায় যান, তারা প্রশাসনের উপরে ভিত্তি করেই রাজনীতিটা করেন। প্রশাসনকে তারা ফ্যাক্টর মনে করেন, লিডারশিপ কোয়ালিটি নাই বললে চলে। 626 ক্যান্টনমেন্ট কিন্তু একটা সাজানো পরিপাটি জায়গা। আপনি 626 জন লোককে আশ্রয় দিলেন, ওটার ভিতরে কোনো আবাসিক হোটেল আছে? তারা থাকলো কোথায়? অ্যারেঞ্জমেন্টটা কোথায়? প্রথম কথা হলো যে আপনি ডাকবেন তো ক্রাইসিসে পড়লেই। ক্রাইসিসে যদি না পাই আমি ডাকবো কেন? আমার যদি ক্রাইসিসই না হয়, আমি যদি গুড টাইম পার করি, আমি ডাকবো কেন? 2 নম্বর কথা হচ্ছে যে রাজনীতিবিদ যারা এই যে 3টা দলকে ডাকছে, শরীফ ভাই যেটা বলল, একটা দলের রেজিস্ট্রেশনও নাই, একটা দলের। এই যে 3টা দল যে ডাকলো, এইটা মনে করেন প্রধান উপদেষ্টা হয় ইন্টেনশনালি ডাকুক, অথবা উনি মনে করেন যে এই 3টা দলটা ডাকলেই চলে, এটা তার ব্যাপার। কিন্তু রাজনীতিবিদরা যদি মনে করেন যে সবাইকেই ডাকতে হবে, সবাইকে না ডাকলে হবে না, তাহলে এই 3টা দলকে যখন ডাকলো তখন তারা গেল কেন? তারা তো বলতে পারতো সবাইকে ডাকেন, তা নাহলে আমরা আসবো না। সবাইকে ডাকেন, আসবো না, কি আসে যায়? ইউনূস সাহেবের দরকার নাই তো আমার। এই কথাটা কিন্তু রাজনীতিবিদরা বলেননি, অর্থাৎ যারা গেছেন তারা কিন্তু বলেন নাই। 2, যদি রাজনীতিবিদদের রাজনীতি ধরেন, তাহলে জাতীয় পার্টি বনাম যে গণ অধিকার যে ঘটনাটা ঘটলো, এটা তো 2টা রাজনৈতিক দলের রাজনীতি নাকি অন্য কিছু? 2টা রাজনৈতিক দলের রাজনীতি। তা আমরা তো রাজনীতিগুলো এরকমই দেখে আসতেছি। কীরকম? এই যে জামাত বলতেছে একটা নির্বাচনের ক্ষেত্রে, সে বলতেছে আমার পিআর পদ্ধতি লাগবে, তো বিএনপি বলতেছে পিআর পদ্ধতি লাগবে না। এখন আপনার রাজনৈতিক দলগুলোর যে ভাবনাটা, সেই ভাবনাটা কি তাদের দলের জন্যে নাকি রাষ্ট্রের জন্যে? সবার কমন গোল যদি থাকে রাষ্ট্রের জন্যে, তাইলে আমার কাছে মনে হয় ফেব্রুয়ারি থেকে যে আলোচনা শুরু হয়েছে এই সংস্কার টংস্কার, তাইলে এতদিন লাগার কথা না। প্রত্যেকের আলোচনা, এই যে আজকে গেল 3টা দল, ওই একই সুরের কথা। আগে যা কমন গোল কি আছে কিনা আপনি যেটি বলছেন, সেটা থাকা উচিত না? আছে কিনা মানে থাকা আমি তো কমন গোল দেখি না। কারণ আপনি একটা গণতান্ত্রিক দেশে, আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি নির্বাচনে যাবেন, নির্বাচনের মাধ্যমে সরকারের ক্ষমতা দেবে, এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া, একমাত্র না। গণতন্ত্রের সাথে সম্পর্ক সমস্ত অর্গানগুলো ঠিক থাকতে হবে যারা নির্বাচন পরিচালনা করে। যেমন পরিচালনা নির্বাচন কারা করে? ঘুরে ফিরে সব শেষে শুধুই প্রশাসন, আর কেন কোনো রোল নাই। নির্বাচন যখন কন্ডাক্ট হয় ফাইনালি, এটা কিন্তু সব প্রশাসন, অর্থাৎ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি। কারচুপি যদি করে সেটাও তারা করে। শরীফ ভাই কইতেছে যে বললো, হ্যাঁ আমার পক্ষে কারচুপি করবি কথাটা, কিন্তু কারচুপিটা করে কিন্তু তারা, প্রশাসনের লোক। কিন্তু আপনি কি কখনো শুনছেন এই দীর্ঘ 53 বছরের ইতিহাসে যে বিভিন্ন সময় কারচুপির কথা পাইছি, কিন্তু কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর এই কারচুপির অভিযোগে কোনোদিন কোনো শাস্তি হয়েছে? কেন হয় না? কেন হয় না? আমার দেখা রাজনীতিতে বাংলাদেশে যখন যারা রাজনীতি করেন, যে দল যখন ক্ষমতায় যান, তারা প্রশাসনের উপরে ভিত্তি করেই রাজনীতিটা করেন। প্রশাসনকে তারা ফ্যাক্টর মনে করেন, লিডারশিপ কোয়ালিটি নাই বললে চলে। লিডারশিপ এমন একটা পার্সোনালিটি, যে আমার পার্সোনালিটির কারণে, লিডারশিপের কারণে আমাকে কেয়ার করবে। আমি তো সবসময় দেখে আসছি যে আপনি যদি গত 16 বছর দেখেন বা তার আগেও যান, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যেই রেটে বিভিন্ন সময় ধাপে 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 উন্নয়ন, তাদের বেতন ভাতা সুবিধা, আমি এটা দোষ ধরছি না, কিন্তু দিছে। একই জিনিস তো নাগরিকেরও পেতে হবে অন্য ফর্মে। নাগরিকরা সেই এই প্রশ্নগুলো আছে রাজ্জাকি ভাই, প্রশাসন আরো বলি, আরো কিছু প্রশ্ন আছে, কিন্তু আমরা তার আগে এই আজকের বৈঠক নিয়ে আরেকটু আলোচনা করে তারপর আমরা প্রশাসনের বিষয়ে আসতে চাই। সেটি হলো যে এই যে আমরা সাংবাদিক মোস্তফা ফিরোজ ওনার কথাই যদি ধরি, উনি একটি কথা বলেছেন যে ভাগ্য নির্ধারণের বৈঠক। আসলে কি আপনি মনে করেন কিনা যে এটি ভাগ্য নির্ধারণ? ভাগ্য, সেটা তো, এটা তো হাইপোথিসিস, সেটা আমি আসতেছি। জি, আমরা আজকে নির্বাচনে যাব। আচ্ছা আপনি একটা আমার জিনিস বলেন তো, শরীফ ভাই তো আমার চেয়ে ভালো জানে, রাজনীতিবিদ, সামরিক অভ্যুত্থানও দেখছেন। আচ্ছা এই যে 5ই আগস্ট যে 626 জন লোক ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, কথাটা পুরনো, বাট এটা রেশ মারাত্মক। 626 জন ক্যান্টনমেন্ট কিন্তু একটা সাজানো
পরিপাটি জায়গা। আপনি 626 জন লোককে আশ্রয় দিলেন, ওটার ভিতরে কোনো আবাসিক হোটেল আছে? তারা থাকলো কোথায়? অ্যারেঞ্জমেন্টটা কোথায়? এটা তারা ঢুকলো তারপর অ্যারেঞ্জমেন্ট হয়েছে? এটা কি ক্যান্টনমেন্টের সিস্টেম হয়? আদৌ হয়? প্রতিটা লোক এন্ট্রি হবে, অথচ সেই তালিকাটা পাইতে আমাদের 7-8 মাস লাগছে। আমি কথার কথা বলছি, এবং সেখান থেকে তারা কিভাবে কে বেরিয়ে গেল তার একটা সুন্দর ব্যাখ্যাও আমাদের কাছে নাই। তো এগুলো যদি গোছানো না হয়, আপনি একটা দেশে এইরকম একটা ঘটনার পরে আপনি কি করে নিশ্চিত হন আর্মি যদি ডিপ্লয় করে নির্বাচন করে কিভাবে সুন্দর হবে? আমার এটা তো একটা হিসাব। ক্যান্টনমেন্টে লোক বিনা হিসাবে থাকতে পারে? যেই যখন ঢুকুক, আপনি জানতো ক্যান্টনমেন্টের ভিতরে রাত্রে আপনি 12টার পর কোথাও 2টা লোক ঘুরঘুর করতে পারেন কিনা? ইটস এ কোশ্চেন মার্ক। তো এইগুলো তো রাষ্ট্রের যে স্বাভাবিক পরিস্থিতি তার সাথে মিলাইতে গেলে হয়নি। এখনো ধরেন শিরিন শামীম চৌধুরীর অস্তিত্ব আমরা জানতে পারি না, সে কোথায়? কথার কথা বলছি। তো এখন আসেন, ওই যে বললেন যে কি সরকারের ভাগ্য নির্ধারণ কিনা, আপনি মনে করেন যে যেটা বললাম, আমরা রাজনীতিবিদরা রাজনীতি করে, তাহলে জাতীয় পার্টি তার রাজনীতি করছে, গণ অধিকার তার রাজনীতি করছে, এবং সেই রাজনীতির ভিতর থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা হয় নাই, ফাইনালি গিয়ে প্রশাসন ঢুকলো। আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন, তাতে গত 1 বছরে আমরা দেখি নাই এরকম বেদক প্রহার। মানে যেই মাইটটা দেওয়া হয়েছে এবং সেই মাইটটা ওই ঘটনার সাথে মিলাইলে পরে ওই তুলনায় যা হওয়ার ছিল তার চেয়ে বেশি 10 গুণ 15 গুণ বেশি বল প্রয়োগ করা হয়েছে। এটা কি বার্তা দেয়? মানে এই মারধরের পেছনে আপনি এর পেছনে অন্য কোনো পরিকল্পিত কোনো বিষয় দেখেন? আমি সেটাই আপনাকে আসতেছি। তারপরে সেকেন্ড ফেজে আসেন, রাশেদ দেখলাম গণ অধিকারের যে সেক্রেটারি, সে আজকে বলতেছে, কোথায় বললো যে তাকে আইডেন্টিফাই করতে হবে যে পিঙ্ক কালারের গেঞ্জি পরা একটা লাল, এবং তাকে তারা আইডেন্টিফাই করে বলছে অমুক জায়গায় আছে বা এই ধরনের একটা কথা বলছে। তাকে অন্যতম গ্রেফতার করার জন্য পুলিশ কমিশনারকে বলছে। পুলিশ কমিশনার তাকে রিপ্লাই দিছে ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। হাউ ফার ইট ইজ ট্রু এটা আবার সে বলছে, আমরা সত্য মিথ্যা জানি না। মানে রাশেদ বলেছে লাল গেঞ্জি পরে যিনি ছিলেন তিনি সম্রাটকে মেরেছেন, মানে নূরকে মারেনি। মারামারি পরে এখন প্রশ্ন হচ্ছে যে তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং জানা গেছে সে একজন কনস্টেবল। আমার প্রশ্নটা ওখানে না, ওই কনস্টেবল যদি কারোর নির্দেশে মাইরে থাকে এবং মাইরটা নিশ্চয়ই জাস্টিফাইড মনে করছে তারা, নাহলে মারবে কেন? কথাটা বোঝার চেষ্টা করেন। প্রশাসন যে তাকে মারছে তাহলে তো জাস্টিফাইড মনে করছে তারা। জাস্টিফাইড যদি না মনে করে থাকো তাহলে মারলা কেন? মারাটা যদি সঠিক না হয়, মারাটা সঠিক হইলে গ্রেফতার হবে কেন? এগুলো কোশ্চেন মার্ক। এগুলোর জবাব সরকার তো দূরের কথা, প্রশাসনের তো দিতে হবে। ছাত্রলীগ, আমার মনে হচ্ছে এখানে ছাত্রলীগের একটা বিরাট ইম্পর্টেন্ট রোল আছে, বা আওয়ামী লীগের ইম্পর্টেন্ট রোল আছে। তারা হয়তো তাদের সমর্থিত ভোটগুলিকে সব এক জায়গায় দিয়ে দিয়েছে, যার জন্য যে অভিযোগগুলি হয়েছে, তবু এইগুলি আগামী দিনে আমাদের জাতীয় নির্বাচন ক্ষেত্রে আমার মনে হয় যারা আয়োজন করবে তাদের জন্য একটা, ওই যে আপনি টেস্ট বললেন, সে টেস্ট হিসাবে কিন্তু কাজ করবে। আরেকটা যে এই বড় অভিযোগটা উত্থাপিত হয়েছে সেটা হলো প্রশাসন একটা দলের প্রতি অনেকটা ঝুঁকে গেছে। এখানে স্বাধীনতার পক্ষের শক্তির রাজনীতি হয়, এখানে প্রগতিশীল রাজনীতি হয়, এখানে ধর্মান্ধতার বিরুদ্ধে অসাম্প্রদায়িক রাজনীতি হয়। কিন্তু এবার দেখলাম যে এই ফলাফলের মধ্যে কিন্তু এই ঐতিহ্য কিন্তু ধারণ করে নাই। আসলে ডাকসু নির্বাচন গতকাল হয়ে গেল, এবং এই ডাকসু নির্বাচনের একটা অন্যতম একটা বৈশিষ্ট্য হলো এই যে আমাদের তরুণ যারা, মানে যারা দীর্ঘ আওয়ামী লীগের আমলে আমরা বলি যে যারা 16 বছর বা 17 বছর ভোট দিতে পারে নাই, তারা কিন্তু প্রথম ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছে। যার কারণে এই নির্বাচনটা যতটুকু নিরপেক্ষ, যতটুকু গ্রহণযোগ্য, বিতর্কহীন হওয়ার কথা ছিল, আমরা দেখেছি যে সেই ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় আমরা লক্ষ্য করছি। বরং নানা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে যে আসলে এই নির্বাচনটা কিভাবে, কেন হলো এইভাবে। আপনি দেখবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিলেন বা প্যানেলগুলি যারা ছিলেন, তারা কিন্তু একটা কথা ঘোষণা দিয়েছিলেন যে আমরা কিন্তু সবাই বিজয়ী, এখানে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ জুলাই শেখ হাসিনাকে যারা এই জুলাই আন্দোলনের মাধ্যমে যারা পরাজিত করেছিল, তারাই কিন্তু এখানে প্যানেলগুলি দিয়েছিল। সুতরাং এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চমৎকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে কিন্তু নির্বাচনটি অনুষ্ঠিত হলো। কিন্তু আমরা দেখেছি যে যাদের ব্যবস্থাপনায় বেশ কিছু ত্রুটি লক্ষ্য করেছি। কোনো সংগঠনকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, কাউকে আবার মেলাইন করার চেষ্টা করা হয়েছে,
আর পরবর্তীতে ভোট গণার ক্ষেত্রে অথবা রেজাল্টের দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিক্রিয়া আমরা বিভিন্ন লক্ষ্য করি। আপনি দেখবেন যে এই নির্বাচনে একটা বার্তা তো দিচ্ছে, এটা তো অস্বীকার করার পদ্ধতি না, যেখানে একটা প্যানেল জয়যুক্ত হয়েছে, কিন্তু সবাই যদি এই নির্বাচনটা মেনে নিতে পারতেন, সবাই যদি এটার প্রতি একটা সম্মতি জ্ঞাপন করতে পারতেন, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হতো। যার জন্য যে অভিযোগগুলো হয়েছে, তবু এইগুলি আগামী দিনে আমাদের জাতীয় নির্বাচন ক্ষেত্রে আমার মনে হয় যারা আয়োজন করবে তাদের জন্য একটা, ওই যে আপনি টেস্ট বললেন, সে টেস্ট হিসাবে কিন্তু কাজ করবে। এক, যে আপনার যারা নির্বাচন আয়োজন করে তাদেরকে কিন্তু খুব অত্যন্ত দক্ষতার পরিচয় দিতে হবে। এক, আপনার উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে দক্ষতা দরকার, সেই ধরনের কর্মকর্তাকে আপনার ওখানে ইনক্লুড করতে হবে। আপনি দেখবেন যে এখানে সবচেয়ে বড় বিতর্ক হচ্ছে, যেমন আপনি যদি গতকাল সকালে স্টার্টিংয়ে যদি দেখেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্র যেটা, যেখানে রোকেয়া হলের ভোট দেয় মেন নারী, সর্বোচ্চ বেশি ভোটের যে কেন্দ্রটি ছিল ৬,৪০০ ভোটের, সেখানে দেখলাম যে যারা বিজয়ী হয়েছে ছাত্র শিবির, তাদের ভিপি ক্যান্ডিডেটকে বিচারে অবাধে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছে। অথচ জাতীয়তাবাদী ছাত্র দলের আবিদ যখন ওখানে গেলেন, তাকে আচরণবিধির দোহাই দিয়ে তাকে ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ এটা একটা প্রার্থীর যেই অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই না, আপনি দেখবেন তাৎক্ষণিকভাবে আমরা দেখলাম যে আমাদের মেইন স্ট্রিমের কিছু পত্রিকা, বিশেষ করে প্রথম আলো থেকে শুরু করে, তারা এমনভাবে নিউজ শুরু করলো যে বলল যে ছাত্র দলের আবিদ আচরণবিধি লঙ্ঘন করছে। অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে আপনাকে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দিচ্ছে যে এরা আইন কানুন কিচ্ছুই মানে। কিন্তু অভিযোগ কিন্তু শিবির প্রার্থী প্রথমে করেছিল যে আবিদ হচ্ছে না হচ্ছে, তাহলে উনি যদি ভিতরে ঢুকতে পারে তাহলে আবিদ পারবে না কেন? তো এখানে তো একটা জাস্টিফাই হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। বরং আপনি দেখবেন এটা এমনভাবে মিডিয়ায় ভাইরাল করা হয়েছে যে আমরা মনে করি ভোটারদের মনোজগতে একটা রিয়াকশন হয়েছে, অথচ 4 ঘন্টা পর কিন্তু প্রথম আলো দুঃখ প্রকাশ করেছে, কিন্তু এর মধ্যে কিন্তু ভোট দেওয়া শেষ। এক, আবার আপনি দেখবেন যে গণনার ক্ষেত্রে আমরা দেখলাম যে আজকে আপনি দেখলাম সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা বিষয় ভাইরাল হচ্ছে, যে রোকেয়া হলে একজন স্টুডেন্ট বলছে, মানে ঘোষণা দিচ্ছে যে আমি নাম জিএস প্রার্থী, মানে বাকের মজুমদার, বলছে উনি 0 ভোট পেয়েছে। একটা ভোটার, নারী ভোটার, উনি কিন্তু তাৎক্ষণিক প্রটেস্ট করলো যে আমি তো তাকে ভোট দিয়েছি, তাহলে উনি 0 হয় কিভাবে? অর্থাৎ এই সকল প্রশ্নগুলির যদি মীমাংসা হতো, তাহলে আমার মনে হয় নির্বাচন নিয়ে যে প্রশ্নগুলো সেগুলি আর হতো না। এক, আরেকটা যে এই বড় অভিযোগটা উত্থাপিত হয়েছে সেটা হলো প্রশাসন একটা দলের প্রতি অনেকটা ঝুঁকে গেছে, যেটা নির্বাচনের নিরপেক্ষতাকে নিয়ে মারাত্মক প্রশ্ন দেখা দিয়েছে। আমরা লক্ষ্য করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি লক্ষ্য করবেন যে রাজ্জাক ভাইও জানবে বা আপনিও জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা ঐতিহ্য আছে। এখানে স্বাধীনতার পক্ষের শক্তির রাজনীতি হয়, এখানে প্রগতিশীল রাজনীতি হয়, এখানে ধর্মান্ধতার বিরুদ্ধে অসাম্প্রদায়িক রাজনীতি হয়। কিন্তু এবার দেখলাম যে এই ফলাফলের মধ্যে কিন্তু এই ঐতিহ্য কিন্তু ধারণ করে নাই। এটা কিন্তু একটা নতুন বৈশিষ্ট্য, এটা আপনাকে স্বীকার করতে হবে। তাহলে এটা কি ছাত্রদের স্বতঃস্ফূর্ত সমর্থন, নাকি কোনো ম্যানিপুলেট কোনো কিছু? এটা আমাদের একটু বিচার। আপনি কোনটা মিন করছেন? আমি এখানে মনে করি যে আপনারা জানেন যে দীর্ঘ 15টি বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার যে সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে অবস্থান ছিল, এবং এমন একটা অবস্থান ছিল যে অন্য কোনো ভিন্ন মতাবলম্বীদের ওখানে থাকার কোনো সুযোগ ছিল না, না ছিল হলে, না ছিল ক্যাম্পাসে, এমনকি মধুর ক্যান্টিনে পর্যন্ত তাদেরকে যেতে দিত না। সুতরাং তাদের একটা ব্যাপক সমর্থক কিন্তু ওখানে রয়ে গেছে। হয়তো শীর্ষ কিছু নেতা 5 তারিখ পর পালিয়ে গেছে, বাকিদেরকে তো আপনি, তারা যায়নি, তারা ক্লাস করছে, পরীক্ষা দিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। যার কারণে আপনি দেখবেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার কিছু কিছু বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি ভাইরাল হচ্ছে। উনি কিন্তু একটা কথা প্রায় বলতে চাচ্ছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটা মৌলবাদী শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। নিশ্চয়ই আপনি শুনে থাকবেন। হয়তো ছাত্রলীগ, আমার মনে হচ্ছে এখানে ছাত্রলীগের একটা বিরাট ইম্পর্টেন্ট রোল আছে, বা আওয়ামী লীগের ইম্পর্টেন্ট রোল আছে। তারা হয়তো তাদের সমর্থিত ভোটগুলিকে সব এক জায়গায় দিয়ে